আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। গোয়ালন্দে নুরাল পাগলার মাজারে হামলার ঘটনায় গ্রেফতার 5। ভোলায় ঘরে ঢুকে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা, কাল জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। নির্বাচনী আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ কান্তি আচার্য, আপনি আছেন সেখানে, এখন পর্যন্ত অবরোধ চলছে কিনা, তারা আর কি আসলে বলছেন? ধন্যবাদ বাবলি। আপনি যেমনটি বলছেন যে সকাল 11টা থেকে কিন্তু এখানে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ চলছে। ইতিমধ্যে প্রায় 40 কিলোমিটার কিন্তু যানজটের শিকার হয়েছে এবং এখানে এই যানজটের কারণে কিন্তু যে সাধারণ যাত্রীরা যারা রয়েছে তারা কিন্তু প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছে এবং বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে তারাও কিন্তু অনেক দুর্ভোগ পোহাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে শুনেছি যে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এই আন্দোলনকারীদের সাথে কথা বলার জন্য তিনি আসছেন, কিছুক্ষণের মধ্যে আসবেন বলে তিনি বলেছেন। এবং আমি একটু কথা বলতে চাই যে সর্বদলীয় সংগ্রাম পরিষদের যে আহ্বায়কের সাথে কথা বলতে চাই। আসলে জেলা প্রশাসক কি আসবেন না? জি, আমি অ্যাডভোকেট ইমাম হোসেন, সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক। জেলা প্রশাসক মহোদয় আমার সাথে কথা হয়েছে। উনি আমাদের সাথে, আমাদের দাবির সাথে উনি একাত্মতা পোষণ করছে এবং বলছে নির্বাচন কমিশনের সাথে উনি কথা বলছেন এবং উনি আমাদের কাছে আসবেন। এসে আমাদের যে সংগ্রামরত জনতা সকলকে উনি আশ্বস্ত করলে ইনশাল্লাহ আমরা অবরোধ আমরা ছেড়ে দেব, নতুবা আমরা দাবি যতক্ষণ আদায় না হচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় থাকব। যদি আমাদের এই রৌদ্রের মধ্যে যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমরা মৃত্যুবরণ করব, তবু আমরা রাস্তা ছাড়বো না। এবং যত ধরনের হুমকি আসুক, যাই আসুক, প্রশাসন যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই গেজেট 4 তারিখের গেজেট বাতিল না করা হয়েছে নির্বাচন কমিশন, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইনশাল্লাহ। তিনি যেমনটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। তো বাবলি, এই ছিল আমার কাছে ঢাকা সিলেট মহাসড়কের অবরোধের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ, থাকুন সেখানে। দর্শক, পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য এতক্ষণ ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। যাচ্ছি রাজবাড়ির গোয়ালন্দের নুরুল পাগলার দরবার শরীফে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলার হিরুমৃধা, এনামুল হক জনি, অপু কাজী, শাফিন সরকার ও সর্দার ও মাসুদ মৃধাকে গ্রেফতার করে থানা পুলিশ। গত শুক্রবার বিকেলে গোয়ালন্দে নুরাল পাগলার দরবার শরীফে তৌহিদি জনতার নামে দরবার শরীফে হামলা চালায় একদল মানুষ। নুরাল পাগলার মৃতদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় তারা। সংঘর্ষে 1 জন নিহত ও অর্ধশত মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় অজ্ঞাতনামা 3,500 মানুষকে আসামি করে মামলা করে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেটে ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম দাখিলের আজ শেষ দিন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বুলবুল হাবিব। আজকে তো মনোনয়ন ফর্ম আসলে জমা দেওয়ার শেষ দিন। কতজন আসলে জমা দিলেন সেটি জানতে পেরেছেন কিনা বা তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। বাবলি, আসলে আমরা দেখেছি যে সকাল থেকে আসলে উৎসবমুখর পরিবেশে যারা প্রার্থী রয়েছেন তারা আসলে এই মনোনয়নপত্র দাখিল করতে আসছেন। তো আমরা 3টা পর্যন্ত যে খবর পেয়েছি যে 78 জন প্রার্থী যারা আসলে রাকসু এবং সিনেট প্রতিনিধি পদে যারা মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন তাদের মধ্যে তারা জমা দিয়েছেন। আর হল সংসদের যে তথ্য সেটা আসলে 17টি হলে যেহেতু হল সংসদের প্রার্থীরা তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন, ফলে সেই তথ্যটি এখনও পাওয়া সম্ভব হয়নি। 479টি আসলে রাকসু এবং যে সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন সেইটা মিলে আসলে 395 জন কেন্দ্রীয় ছাত্র সংসদ পদে এবং 84টি আসলে
সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন প্রার্থীরা, তারা আসলে জমা দিচ্ছেন, যেহেতু 78টি জমা হয়েছে এবং সর্বশেষ আমার কাছে পাওয়া তথ্য মতে। আর এর বাইরে প্রথম দিনে কিন্তু আমরা দেখেছি যে 29টি তারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন। অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু যারা জমা দিচ্ছেন তারা কিন্তু বেশিরভাগই সবাই কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবেই কিন্তু মনোনয়নপত্র দাখিল করেছেন। এখন পর্যন্ত প্যানেল ভিত্তিক যে 214টি মনোনয়নপত্র উত্তোলন করেছেন যারা প্রার্থীরা, ছাত্রদল, ছাত্র শিবির, বাম ঘরানার ছাত্র সংগঠন, গণতান্ত্রিক ছাত্র জোট বা যারা মনোনয়নপত্র উত্তোলন করেছেন তাদের কাউকে কিন্তু দাখিল করে, যেহেতু এটা আসলে 5টা পর্যন্ত সময় আছে, এখন 5টা পর্যন্ত সময়ের মধ্যেই জমা দিবে না সময়ে আরও বর্ধিত করা হবে সে বিষয়টি এখনও আমরা নিশ্চিত না। তবে ইতিমধ্যে কিন্তু আসলে যেহেতু মনোনয়নপত্র দাখিল করেছে প্রার্থীরা, তো আমরা যদি দু একজনের সাথে কথা বলার চেষ্টা করি। আপনাদের মধ্যে প্রার্থী কে আছে এখানে, একটু যদি কথা বলেন যে আপনি আসলে কোন পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন, ভোটের পরিবেশ কেমন দেখছেন? আমি সিনেটে ছাত্র প্রতিনিধি মনোনয়ন তুলেছি এবং ভোটের পরিবেশ সম্পর্কে যদি বলতে চাই তাহলে দেখা যাচ্ছে যে ক্যাম্পাসে আজকে বড় একটা ছাত্র সংগঠন তাদের প্যানেল প্রকাশ করছে। এতে কিছুটা যে তাদের যে অংশগ্রহণমূলক যে একটা এটা প্রকাশ পাচ্ছে, কিন্তু আরেকটা যে সংগঠন আছে তারা এখনও যে তাদের প্যানেলটা প্রকাশ করেনি। এতে মনে হচ্ছে যে হয়তো বা নেক্সট টাইম যদি হচ্ছে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পরে যদি হচ্ছে প্যানেল প্রকাশ করে এতে হচ্ছে যে ঝামেলা কোনো যদি হয় তাহলে হচ্ছে মনে হবে যে আসলে এই বিষয়টা খুব একটা ভালো হবে না। যে ধন্যবাদ। আমরা আসলে কথা শুনছিলাম একজন প্রার্থী যিনি দাখিল করছিলেন। তো বাবলি, আপনাকে জানাই যে ইতিমধ্যে কিন্তু ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল সেটা ঘোষণা করেছে। ছাত্র শিবিরের 4:30টার দিকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণার কথা রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত যে মনোনয়নপত্র দাখিলের কার্যক্রম চলছে। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আজকে শেষ দিন ছিল, সেখান থেকে সহকর্মী বুলবুল হাবিব আমাদের সাথে যুক্ত ছিলেন, সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। এ পর্যায়ে সময় হয়ে গেল একটা বিরতি নেবার, ফিরে এসে আরও যা থাকছে। বরগুনায় দম্পতির রহস্যজনক মৃত্যু। কুষ্টিয়ায় বন্যায় তলিয়ে গেছে 1300 হেক্টর জমির ফসল। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে আপত্তিকর শব্দ ব্যবহারের প্রতিবাদে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করছে সার্বভৌমত্ব সচেতন ছাত্র সমাজ। সরাসরি যাচ্ছি সেখানে। এই ধরনের হীনমন্যতাবিহীন চাকমা মারমারিপুরা জাতীয়তাবোধ বাদ দিয়ে সে এখন পরিচয় দেয় আদিবাসী। যদি জাতিসংঘ বলে আপনাদের এই যে বলছিল যে তোমরা হয়ে গেলে তোমরা সবচেয়ে দুঃখের হচ্ছে বাংলাদেশ সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় দুইটা হুমকির কাজ করে গেছে। পার্বত্য চুক্তি, শান্তি চুক্তি নামে, তথাকথিত শান্তি চুক্তি নামে পরিচয় সেই চুক্তি, আর একটা রোহিঙ্গাদের পুনর্বাসন করছে। দুইটা আমাদের বাংলাদেশ সার্বভৌমত্ব বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা সার্বভৌমত্ব দর্শক, এতক্ষণ জাদুঘরের সামনে থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। সচেতন ছাত্র সমাজের ব্যানারে যে সংবাদ সম্মেলন হচ্ছিল সেখানে ছিলাম। ভোলায় ঘরে ঢুকে মাওলানা আমিনুল হক নোমানী নামে এক মসজিদের খতিব ও মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শহরের চর নোয়াবাদ এলাকায় এই ঘটনা ঘটে। আগামীকাল জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন মাদ্রাসা শিক্ষার্থীরা। নিহত মাওলানা আমিনুল হক নোমানী ওই এলাকার মাওলানা এনামুল হকের ছেলে। তিনি ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, গত দুদিন আগে আমিনুল হকের শ্বশুর অসুস্থ হওয়ায় তার স্ত্রী সন্তান বাবার বাড়িতে যান। তিনি একাই বাড়িতে ছিলেন। শনিবার রাতে স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে আমিনুল হক নিজ বাড়িতে যান। এরপর রাত আনুমানিক 9:45টার দিকে প্রতিবেশীরা তার চিৎকার শোনেন। পরে তার বাড়িতে গিয়ে দেখেন এলো পাতারি কোপানো অবস্থায় তার রক্তাক্ত দেহ বসত ঘরে পড়ে আছে। দ্রুত তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ও নিহতের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন দেশের খবর। বরগুনায় রহস্যজনকভাবে এক দম্পতির মৃত্যু হয়েছে। আজ ভোরে স্বামীর ঝুলন্ত মরদেহ ও স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। বরগুনার সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম স্বপন মোল্লা ও আকলিমা। প্রতিবেশীরা জানান, নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় স্বপন মোল্লার মরদেহ এবং গলা কাটা অবস্থায় তার স্ত্রী আকলিমার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পুলিশ এসে স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে। জীবিত উদ্ধার করা হয় তাদের 2 শিশু কন্যাকে। পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল হক জানান, স্বপনের আর্থিক অবস্থা ভালো ছিল না এবং এই কারণে স্ত্রীকে হত্যা করে তিনি আত্মহত্যা করেছেন কিনা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।